I'm at Jantar Mantar, and let me tell you, these kids are not going anywhere. These students are not going anywhere. You can just what the crowd is like. And they've shut down all of central Delhi. All of central Delhi is barricaded. There are police everywhere. Look at the crowd. Mr. Modi and Mr. Shah don't know how to handle this. They only know how to handle people who are scared of them. They don't know how to handle children who are not scared of them. মানায় না মহুয়া মৈত্র বলছেন যে মোদি অমিত শাহ নাকি জানেন না যে কি করে আন্দোলনটাকে হ্যান্ডেল করতে হয়। মানায় না, একদম মানাচ্ছে না। আমি যদি মেন খবর মানে এক তো আমি আপনাদেরকে আজকে বড় খবর দেবো যে যন্তর মন্তরে যে নাটকটা চলছে এটা ভেঙে গেছে। সিজেপির মধ্যে বড় ফাটল, শিক্ষিত সমাজ নিজেকে সরিয়ে আনছে, কারণ তারা বুঝে গেছে যে এই আন্দোলনের নামে অরাজকতা চলছে। বড় ইনফরমেশন আজকে আমার কাছে আছে, জানাবো, কিন্তু তার আগে একটু মহুয়া মৈত্রকে নিয়ে বলে দিই। 21শে জুলাই আমাদের বাংলায় তো আপনারা লেকচার মারতে পারলেন না। কেন পারলেন না? আমরা আটকাইনি, আপনাকে আটকেছে আপনারই দলের লোক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মহুয়া মৈত্রকে বলতে পর্যন্ত দেননি 21শে জুলাই, এবং সেই ভাড়াস বার করতে মহুয়া মৈত্র রাতারাতি যন্তর মন্তরে পৌঁছে গেছেন এবং সেখান থেকে জ্ঞান দিচ্ছেন যে মোদি অমিত শাহ নাকি সামলাতে পারছে না। স্টুডেন্টের ভবিষ্যতের কথা বলছে। কে বলছে? মহুয়া মৈত্র বলছে। কোন দল থেকে আসে? তৃণমূল কংগ্রেসের মতো দল থেকে আসে। কে তৃণমূল কংগ্রেস যে নিজেই স্টুডেন্টের ভবিষ্যৎ খেয়েছে, টাকা হজম করেছে এবং স্টুডেন্টদের পরীক্ষার দাম না দিয়ে তাদের হকের চাকরি বিক্রি করেছে। সেই দলের প্রতিনিধি যন্তর মন্তরে বসে বলছে এই ঠিক হচ্ছে না, আমরা সেন্ট্রাল দিল্লি জ্যাম লাগিয়ে দেবো, মোদি অমিত শাহ ঠিক করছে না। ইউথের কথা বলেন আপনারা। খবর নিয়েছেন যে 26,000 চাকরি যেটা বাতিল হয়েছে, যাদেরকে 12% সুদে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল, এবং মমতা ব্যানার্জি বড় বড় ডায়লগ মেরেছিলেন নেতাজি স্টেডিয়ামে যে তোমাদের ভবিষ্যৎ আমরা দেখব। দেখছেন না কেন? সরকার চেঞ্জ হয়ে গেছে মানে আপনাদের দায়িত্বও শেষ, তাই তো? ভেবেছিলেন কি তারা আবারও ভোট দিয়ে আপনাদেরকে আনবে? আজকে 26,000 যে চাকরি বাতিল হয়েছে তাদের দিকে মমতা ব্যানার্জি আর তাকাচ্ছে না। তাদের টাকা কিন্তু দলের লোকই খেয়েছে, সেই দলই খেয়েছে যে দল তার দলের ফান্ডকে বিদেশে চালান করছে। আজ সেই 26,000-এর দিকে তাকাচ্ছে না। আমার অত্যন্ত খারাপ লাগছে আপনাদের সামনে বলতে, ইপসিতা দাস মহাপাত্র বলে একজন মহিলা, তিনি মারা গেছেন, সুইসাইড করেছেন। ঘুমের ওষুধ অতিরিক্ত পরিমাণে খেয়ে সুইসাইড করেছেন। খবর নিয়েছেন মহুয়া মৈত্র? আপনি জানেন? আপনি এক তো হচ্ছে যে রি এক্সামিনেশন নেওয়া হয়েছিল সেখানে তিনি পাস করতে পারেননি, ফ্যামিলির প্রেশার, 12% সুদে টাকা ফেরত দিতে হবে। কোথায় থেকে করবেন? জায়গা তো তৃণমূল কংগ্রেসই তৈরি করেছিল, চাকরি বিক্রির জায়গা। তো একটা বাজে পলিটিক্যাল এজেন্ডার শিকার হয়েছিলেন এই ইপসিতা দাস মহাপাত্র, একটা করাপ্টেড সিস্টেমের শিকার হয়েছিলেন এই ইপসিতা দাস মহাপাত্র। তাই আজকে ওনার বলিদান দিতে হয়েছে। ওনাকে নিয়ে কথা বলার কেউ নেই, যেটা অ্যাকচুয়াল ফ্যাক্ট, বাস্তব রিয়ালিটি যারা ভুগছে তাদেরকে নিয়ে কথা বলা নেই। যন্তর মন্তরে নাটক করতে গেছেন তো শুনে নিন। যে ডাক্তারদেরকে নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, হ্যাঁ ডাক্তারদেরকে নিয়ে শুরু হয়েছিল, এই যে নিট পেপার লিক, কারণ ডাক্তাররা বলছিলেন যে আমরা জানি যে কত কষ্ট করে পরীক্ষা দিয়ে রেডি হয়ে কতটা মেন্টাল প্রেশার নিয়ে আমাদেরকে নিট দিতে হয়, সেখানে যদি সরকার পেপার লিক করে এবং ছাত্রদের ভবিষ্যৎকে নিয়ে খেলে তাহলে কি করে চলবে? এই তো আন্দোলনের কারণ। সেখান থেকে অভিষেক ডিপকে হঠাৎ করে স্টার নেমে গেল, বিদেশ থেকে এসে আন্দোলনকে চালনা করতে লাগলো। ধ্রুব রাঠি ফোনে কথা হলো অভিষেক ডিপকের সাথে যে কে কাকে তোমার সঙ্গে, মানে আমার সঙ্গে আরেকটা বান্দা কে থাকবে, আরেকটা ছেলে কে থাকবে। চলে এলো বিজেতা দহিয়া, সে হঠাৎ করে চলে এলো এবং আপনারা নিজের স্বচক্ষে দেখলেন, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ, কিছু লুকোনোর নেই, এখানে সব ট্রান্সপারেন্ট। যখন ছাত্ররা মার খাচ্ছে তখন বিজেতা দহিয়া যে ইনফ্লুয়েন্সার সে বার্গার খাচ্ছে। পার্থক্য এখানে। লাঠির জন্য পিঠ নয়, খোঁচানোর জন্য, উস্কে দেওয়ার জন্য আমরা রয়েছি, লাঠির জন্য আমাদের পিঠ নয়। এটাই বুঝিয়েছিলেন বিজেতা দহিয়া। বিদেশে থাকবো ভাই, এই দেশের যে ব্যক্তি নিজে বিদেশে থাকে সে যখন দেশের কথা ভাবে তখন আমার লজ্জা লাগে, কারণ আমি 100% গর্বের সাথে বলছি আমি আন্দোলনকে এক ফোঁটা সাপোর্ট করি না। 100% আমি ডিনাই করছি আমি আন্দোলনকে সাপোর্ট করি না, কারণ এটা সাপোর্ট করার মতো নেই। আর এই শিক্ষিত সমাজ বুঝেছেন বলে ইউনাইটেড ডক্টরস ফ্রন্টের দিক থেকে একটা বার্তা দেওয়া হয়েছে যে শিক্ষার্থীদের ভবিষ্যতের সাথে রাজনীতিকরণ নয়, আমরা সেপারেট হচ্ছি। এবং ওনাদের কথা মানে দেখুন, এমনি আলাদা হননি, প্রেসিডেন্টকে এবং প্রধানমন্ত্রীকে যথারীতি স্মারকলিপি দিয়েছেন, যেখানে জানিয়েছেন যে ওরা কি করতে চায়, মানে ওনারা কি চান। ডিম্যান্ডের মাধ্যমে বুঝতে পারবেন যেটা প্রোপাগান্ডা নাকি অ্যাকচুয়াল ফ্যাক্ট।
সুধার চেঞ্জেস চাইছে আন্দোলন, নাকি অরাজকতা চাইছে দেশে? আপনারা ডিম্যান্ডের মাধ্যমে বুঝতে পারবেন। ডিম্যান্ড হয়েছে যে এনটিএর পরিবর্তে, ন্যাশনাল টেস্টিং এজেন্সির পরিবর্তে একটি সংবিধিবদ্ধ ন্যাশনাল এক্সামিনেশন অথরিটি গঠন করা হোক। পরিবর্তন করো এনটিএকে। তারা পারছে না সঠিকভাবে ট্রান্সপারেন্টভাবে পরীক্ষা কন্ডাক্ট করাতে, তারা পারছে না, তো তাদেরকে চেঞ্জ করে দাও। এটাই সুধার। এবং সেখানে বলা হয়েছে যে আমরা না বিজেপি, না কংগ্রেস, না মানে বলতে পারেন সিপিএম, না আম আদমি পার্টি, না ককরোচ জনতা পার্টির সাথে আমরা আছি, আমরা কোনো রাজনীতিতে নেই। আর যে আন্দোলনকে আজ আপনাদের চোখের সামনে দেখছেন, বামফ্রন্ট, বামপন্থা, আর তার সাথে এই ইসলামীকরণকে যারা সাপোর্ট করে, কিছু রয়েছেন না মাথার যাদের পোকা নড়ে থাকে, এবং ইসলামীকরণকে যারা সাপোর্ট করে, যারা আমাদের দেশে মানে চেষ্টা করে যে কনভার্ট হোক, তারাই পুরো আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়েছে। না হলে ইউএস অ্যাম্বাসি থেকে 17 তারিখের নোটিফিকেশনে এটা কখনো বলা সম্ভব নয় যে আগামী 21 তারিখে আমাদের দেশে কি হতে চলেছে। আমি ভারতের অ্যাম্বাসির কথা বলিনি, আমি ইউএস অ্যাম্বাসির কথা বলছি, যারা নিজেদের ইউএসের সিটিজেনদেরকে আগে থেকে সজাগ করে দিয়েছিল যে ভাই এই দিক অ্যাভয়েড করতে হবে, আপনারা ইউএস সিটিজেন, আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিচ্ছি যে ভারতে এটা হতে চলেছে। কি করে জানলেন? স্টুডেন্ট আন্দোলন ছিল তো, কৃষক আন্দোলনে নামবে, এটা কি ইউএস অ্যাম্বাসি অ্যাস্ট্রোটকে জিজ্ঞেস করেছিল? আমার ভবিষ্যৎ একটু বলুন, ইউএস সিটিজেনকে জানাতে হবে। এরকম কিছু হয়েছিল? কি হয়েছিল? আমি আপনাদের সামনে নোটিফিকেশন দিচ্ছি, 17 জুলাই নোটিফিকেশন। সেখানে পরিষ্কারভাবে ইউএস অ্যাম্বাসির দিক থেকে একটুখানি সজাগ করা হয়েছে ইউএস সিটিজেনদের উদ্দেশ্যে। বলা হয়েছে, এখানে লোকেশন দেওয়া হয়েছে সেন্ট্রাল দিল্লি, ওখানে আবার পার্টিকুলার লোকেশন দেওয়া হয়েছে যে পার্টিকুলারলি এরিয়া সারাউন্ডিং যন্তর মন্তর, পার্লামেন্ট, লার্জ ক্রাউডস আর মানে গ্যাদার হবে। কেন ভাই, কি করে জানলেন আপনারা লার্জ ক্রাউড গ্যাদার হবে? আর জেনে নিলাম, বুঝে নিলাম যে চলো স্টুডেন্টেরটা না হয় জেনে গেলেন যে পার্লামেন্ট চলো মোর্চা, তারা বলেছে স্টুডেন্টরা। কৃষক আসবে কি করে জানলেন? গাড়ি করে, লেখা আছে দেখুন নোটিফিকেশনটা ভালো করে, বাইক নিয়ে আসবে, গাড়ি নিয়ে আসবে, 21 তারিখে ভয়ঙ্কর জ্যাম হবে। এবং সেখানে যথারীতি বলা আছে যে কতগুলো ফার্মার সংগঠন একত্রিত হয়ে এবং এই দুই আন্দোলনটা মার্জ হয়ে তারা পার্লামেন্টমুখী হবে। এটা ইউএস অ্যাম্বাসি জেনে গেল। বাপ বেটা, বাঁদরামি হচ্ছে এখানে আমাদের দেশের মধ্যে, আমরা কিছু বুঝি না। এই একই কথা আমিও কোথাও না কোথাও একটু বিচলিত হয়ে গেছিলাম, জানেন তো, যে মেবি ছাত্ররা পরে দেখছি বাবা বিজেতা দহিয়া একদিনের ক্রিটিসাইজ নিতে পারেনি। কোয়েশ্চেন করা হলো যে কেন বার্গার, বলছে বেস্ট করেছি, খেয়েছি। তো তুই আমার দেশের মানে তোমরা ভাই আমার দেশের কি ডিসাইড করবে যে আমার দেশের কি ভালো আর কি ভালো নয়? তোমাদের কাছ থেকে শিখতে হবে। তোমরা ডিসাইড করবে আমাদের দেশকে কে চালাবে কে না চালাবে। তোমরা ডিসাইড করবে আমাদের কোন দেশের নেতা থাকবে না থাকবে, কে পদত্যাগ করবে। তোমরা ডিসাইড করতে পারো না। যে আমাদের দেশে থেকে গ্রাউন্ড রিয়ালিটি দেখছে এবং যাদের মনে হচ্ছে যে না এই সিস্টেমে প্রবলেম, তারা বলুক। কিন্তু এই বিজেতা দাহিয়ার মতো লোক বা অভিষেক ডিপকের মতো লোকজন নয়। এই বিজেতা দাহিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে সিজেপির স্পোকস পার্সন পদে ছিলেন, তো এরা আবার পদও বানিয়ে নেয়, দিয়েও দেয়। সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ বুঝেছেন অভিষেক ডিপকে যে এই ধ্রুব রাঠির সাপোর্টার, স্ক্রিপ্ট রাইটার, ধ্রুব রাঠির যে স্ক্রিপ্ট রাইটার যাকে পাঠিয়েছেন স্পেশালভাবে, ধ্রুব রাঠি নিজে বিদেশে বসে দেশের নামে যে ক্রিটিসাইজ করে সে যে পাঠিয়েছে আন্দোলনের জন্য, সে ব্যক্তি সঠিক নয়, তার ভান্ডা ফুটে গেছে। জানেন হাস্যকর বিষয় কি, ওই দুজন যে ককরোচ জনতা পার্টির সদস্যকে দেখা করার জন্য বলা হয়েছিল না, তুই কাহিনীটা শুনুন বিষয়টা কি হয়েছে। এনারা কোনোদিন গভর্নমেন্টের কাছে টাইম চাননি যে আমরা দেখা করতে চাই, কোনোদিনই টাইম চাননি। যখন আন্দোলন সংসদমুখী হবে, তখন আমরা যখন বলতে লেগেছি সরকার কেন দেখা করছে না, তখন ওদের মনে হয়েছে হ্যাঁ এবার টাইম চাওয়া হোক। তখন গভর্নমেন্টের কাছে টাইম চাওয়া হয়েছে, টাইম সরকার দিয়েছে। যথারীতি কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা দেখা করেছেন সৌরভ দাস আর আশুতোষ রাঙ্কের সাথে। ইনফরমেশনের জন্য জানিয়ে দিই যে সৌরভ দাসের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক পর্যন্ত করা হয়েছে, কারণ বেশ কিছু অ্যান্টি সোশ্যাল মেসেজ পাওয়া গেছে সেখানে। সব ওপেন হবে, সব সামনে আসবে আপনাদের। তো এই দুজনের সাথে দেখা করেছেন জেপি নাড্ডা। দেখা করে যখন বলা হয়েছে যে তোমাদের মেমোরেন্ডামটা দাও, তোমাদের যেটা দাবি সেই কাগজটা দাও, বলছেন কাগজ সে তো বিকালে দেবো। তাহলে সকালে 11টা সাড়ে 11টার দিকে কি জেপি নাড্ডা নিজের মুখ দেখাতে ডেকেছিল? মানে
একটা আন্দোলন হচ্ছে, আপনারা ডিম্যান্ড জানেন না যে আমাকে ডিম্যান্ড নিয়ে যেতে হবে, আমাকে সরকার টাইম দিয়েছে, আমি মিট করছি, তার মানে আমার ডিম্যান্ড কি? কি সোনাম ওয়াংচুকের কথা রিপিটেডলি তোতা মাইনার মতো রিপিট করে যাচ্ছে এই অভিষেক ডিপকের মতো লোকজন? সোনাম ওয়াংচুক যা বলছেন তাই, উনি তো ডিরেক্টলি প্রভাবিত এফসিআর এর মাধ্যমে, সেই কারণে উনি এখন চলে এসেছেন এখানে। আমি সেটাও আপনাদেরকে জানাবো, দুটো এনজিও রয়েছে সোনাম ওয়াংচুকের, ডিরেক্টলি প্রভাবিত হচ্ছে এফসিআর এর দ্বারা, আমি জানাচ্ছি। কিন্তু তার আগে এই দুজন জোকারের কথা জানাই, যে সিজেপির দিক থেকে যে দুজনকে পাঠানো হয়েছিল জেপি নাড্ডার সাথে দেখা করতে, ওনারা কোনো মেমোরেন্ডাম নিয়েই যাননি, উল্টো জেপি নাড্ডাকে বলেছেন যে আমরা বিকালে পাঠাচ্ছি। তো আন্দোলনের গুরুত্ব এটা যে দাবি বিকেলে আসছে, রাস্তায় রয়েছে দাবি, দাবি ঢুকতে চলেছে, তার আগে আমরা চলে এসেছি। এটা একটা আই ওয়াশ ছিল আপনাদের সামনে দেখানো, যে আমরা দেখা করলাম, সরকার ঝুঁকলো। কাকে বোঝানো হচ্ছিল? ইশারা ইউএসকে দেওয়া হচ্ছিল যে সরকার ঝুঁকলো, আমরা ঝুঁকিয়ে দিলাম। ডিম্যান্ড নেই মানে গুরুত্ব বুঝুন আন্দোলনের, এটা তো ফার্স্ট কথা হলো। এবার সেকেন্ড আমি আপনাদেরকে জানাই যে এফসিআরএ অ্যাক্টের মাধ্যমে ডিরেক্টলি প্রভাবিত হতে চলেছেন এই সোনাম ওয়াংচুক। এখনো বলছেন নাকি হসপিটালে আন্দোলন চালাচ্ছেন। এ কেমন আন্দোলন যে আন্দোলন থামছেই না? এ কেমন আন্দোলন? এ কেমন অনশন যে অনশনের ডিম্যান্ড ফুলফিল করার পরেও থামার নাম নেই? এই কারণে থামার নাম নেই, কারণ এই এফসিআর এর মাধ্যমে সরকার এই মনসুন সেশনেই বলেছিলেন যে এই বিলটি পাস হবে, এবং যেখানে বিদেশি যে ফান্ডিং হচ্ছে সেখানে সরকারের নজর থাকবে। বিদেশি ফান্ডিং নেওয়াটা কোনো ফান্ডামেন্টাল রাইট নয়। ন্যাশনাল সিকিউরিটির যদি কথা হয় তাহলে সরকারের এটা মানে বলতে পারেন হক, যে সরকার সব দেখবে। এটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার ভাই। বিদেশ থেকে টাকা এমনি এমনি চলে আসছে কেন? ইনফ্যাক্ট ট্রাম্প নিজে বলেছিলেন যে ভারতের ইলেকশনে $21 মিলিয়ন আমরা কেন খরচা করছি, ভুলে যাইনি আমরা। আর সত্যি তো, কেন খরচা করছেন? ভারতে ইলেকশন হচ্ছে, বিদেশ কেন $21 মিলিয়ন খরচা করবে? করার কথা নেই তো, করছেন। বেশ কিছু এনজিও র্যাডারে রয়েছে সরকারের, এর মধ্যে সোনাম ওয়াংচুকের দুটো এনজিও রয়েছে, যেটাকে নিয়ে আগেও ইনভেস্টিগেশন হয়েছে, এখনও ইনভেস্টিগেশন কিন্তু চলছে। 2020 সাল থেকে 21 সাল মানে কোভিড টাইমে পর্যন্ত ফান্ডিং হয়েছে, যখন দেশ যুঝ ছিল নিজের প্রবলেমে, তখনও কিন্তু কেউ না কেউ কোথাও না কোথাও থেকে ভারতের এনজিওতে টাকা দিচ্ছিল। মানে কত অবাক করা বিষয়। এবং শুধু তাই নয়, 2020 থেকে 2021, 2022 থেকে 2024 এরকম বেশ কিছু সালকে আইডেন্টিফাই করা আছে যেখানে এমন লেনদেন হয়েছে যে লেনদেনকে আপনারা বলতে পারেন যে সঠিকভাবে হ্যান্ডেলিং করা হয়নি। মানে একটা অ্যাকাউন্ট দেওয়া হয়েছে সরকারের নজরে, কিন্তু টাকা ঢুকছে ধরুন অন্য অ্যাকাউন্টে। এরকম প্রচুর গ্যাপ রয়েছে। জানিয়ে দিই আপনাদেরকে, সোনাম ওয়াংচুকের দুটো সংস্থা, একটা রয়েছে CECMOL, আমি এটাকে সেকমল বলতে পারি, যেটার ফুল ফর্ম হচ্ছে স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ, আর সেকেন্ড হচ্ছে HIAL, যেটাকে বলা হচ্ছে হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস লাদাখ। এই দুটো এনজিও রয়েছে সোনাম ওয়াংচুকের, যেখানে উনি এই দুটো এনজিওর মাধ্যমে ফ্রিতে এডুকেশন দিয়ে থাকেন ছাত্রছাত্রীদের, এবং এখানেই বেশ কিছু বিদেশি ফান্ডও ঢোকে। এনজিও মানে তো টাকা ঢুকছে। এই দুটোকে নিয়ে ইনভেস্টিগেশন স্টার্ট হয় CBI এর, এবং এখানে আংশিকভাবে এই দুটোকেই কিন্তু বন্ধ করা হয়েছে, আংশিকভাবে, কারণ এফসিআর এর লটা অতটা স্ট্রংলি আমাদের দেশে ইমপ্লিমেন্টেড নয়। তো আংশিকভাবে বন্ধ করা হয়েছে। শুধু তাই নয়, এই যে সেকমল, এটাকে পুরোপুরি মানে এটা রেজিস্ট্রেশনই ক্যান্সেল করে দেওয়া হয়েছে, আর ইনভেস্টিগেশন চলছে। তার মানে আপনারা বুঝে নিন, যখন এফসিআর এটা লাগু হবে এবং সরকার যখন স্ট্রিক্টলি বলবে যে এফসিআরএ অ্যাক্ট আপনাদেরকে ফলো করতেই হবে, তখন এই রকম টাইপের বেশ কিছু এনজিও কিন্তু প্রবলেমে পড়বে। ফ্রিতে এডুকেশন ওইভাবে হয় না, যার জন্য সোনাম ওয়াংচুক এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যাতেই পার্লামেন্টের যে সেশনের যে কাজ করার কথা সেটা যেন মানে ভেস্তে যায়। এটাই হচ্ছে ইন্টেনশন, পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে। কারণ আমি এখন কনফিউজ হয়ে গেলাম যে আপনাদের ডিম্যান্ড কী। কারণ যদি নিটকে নিয়ে ডিম্যান্ড হয়ে থাকে, সেই পরীক্ষা হয়ে গেছে, 1 মাসের মধ্যে স্টুডেন্টও স্টার্ট করে দেবে পড়াশোনা করা, কারণ রেজাল্ট আউটও হয়ে গেছে, রি-এক্সামিনেশন কন্ডাক্ট সাকসেসফুলি হয়েছে, তাহলে রেজাল্ট আউট হয়ে গেছে, 1.5 মাসের মধ্যে স্টুডেন্ট পড়াশোনা স্টার্ট করে দেবে। যেখানে লাদাখের যে প্রবলেমটাকে নিয়ে সোনাম ওয়াংচুক বলছে, সেটাকে সরকার যখন ডিল করে নিয়েছে, সলভ করে দিয়েছে, তাহলে এই এফসিআরএ অ্যাক্টটি হচ্ছে নাটের গোড়া, যেটা প্রবলেম করছে বেশ কিছু এনজিওর জন্য, যেখানে ডিরেক্টলি প্রভাব পড়বে এফসিআরএ অ্যাক্ট আমাদের দেশে লাগু হলে। শুধু তাই নয়, আপনাদেরকে আরও একটা বড় ইনফরমেশন জানিয়ে দিই, যার মধ্যে আপনারা বুঝে যাবেন যেটা পুরোপুরি একটা প্রোপাগ্যান্ডা। সেটা হচ্ছে দিল্লি ডেপুটি কমিশনার যিনি রয়েছেন, তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে আমাদেরকে মিসলিড করা হয়েছে, আমাদেরকে পুরোপুরি ভুলভাল বোঝানো হয়েছে।
দিল্লি পুলিশ আর র্যাপিড অ্যাকশন ফোর্সের ওপর যেভাবে আপনারা দেখলেন পাথর ছোড়া হয়েছে, তাদের গাড়িকে অ্যাটাক করা হয়েছে, সবই তো আপনারা দেখেছেন। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে সরকারের দিক থেকে স্ট্রিক্টলি অর্ডার দেওয়া ছিল দিল্লি পুলিশকে যে একটাও যেন গুলি ভুল করেও না চলে, আর লাঠির অ্যাকশন তো নেওয়াই যাবে না বলা ছিল। কিন্তু প্রবলেমটা কি হয়েছে জানেন, এনারা দেখিয়েছেন একটা রুট। যখন একটা বড় কোনো মানে আন্দোলন হয়, যখন কোনো মার্চ হয় বড়, তখন পারমিশন নিতে হয় পুলিশের কাছে যে আমাদের এই রুট থেকে মার্চটা যাবে। তো এই অদ্ভুত বিষয় হচ্ছে যে এই আন্দোলনের ছাত্র আন্দোলন যারা বলছিল সংসদমুখী, তারা রুট দেখিয়েছে এক, গিয়েছে আর একদিকে। খুব স্বাভাবিক ব্যাপার যে পুলিশের কাছে অর্ডার নেই গুলি চালানোর, পুলিশের কাছে অর্ডার নেই, তো এই পুরো গ্যাদারটাকে তো ছত্রভঙ্গ করতে হবে। এত বড় কথা ডেপুটি কমিশনার জানাচ্ছেন দিল্লি পুলিশের যে আমাদেরকে পুরোপুরি মিসলিড করা হয়েছে, পারমিশন নেওয়া হয়েছিল এক রুটের আর মিছিল গেছে আর এক রুট থেকে, যার জন্য বাধ্য হয়ে আমাদেরকে লাঠিচার্জ করতে হয়েছে। কারণ ছত্রভঙ্গ করতে হবে, পার্লামেন্টে ঢুকে পড়লে তো তখন কি করতাম, কারণ সরকার তো বলে দিয়েছিল গুলি চালানো যাবে না, তখন আমরা কি করতাম? এটা তো বাংলাদেশ নয়। সরকার বোঝে, স্টুডেন্ট ইমোশন বোঝে, একটা আন্দোলন কখন এতটা মানে হাইপার জায়গায় যাচ্ছে, হাইপ ক্রিয়েট করছে, যখন একটা ইমোশন কাজ করছে ছাত্রছাত্রীদের মধ্যে। কিন্তু বিশ্বাস করুন, যে ইমোশনটা তৈরি করেছে তারা ফলস ইমোশন তৈরি করেছে, এটা বলতে পারেন ফেক প্রেম ছিল, তারা সবাই কেটে পড়ছে, কেউ নেই। আর এটা পুরোপুরি একটা এজেন্ডা, যার জন্য দিল্লি পুলিশকেও মিসলিড করা হয়েছে, মিস ইনফরমেশন দেওয়া হয়েছে যে একদিকে মিছিল যাব বলে আর একদিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা তো মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। কারণ দিল্লির মতো জায়গা, যেখানে পার্লামেন্ট, যেখানে এত বড় বড় মানে আমাদের দেশ যারা চালাচ্ছেন তাদের মতো নেতারা এক জায়গায় হচ্ছেন, সেই জায়গাকে নিয়ে এতটা হেলাফেলা করার নেই। এইরকম টাইপেরই চান্সে তো থাকে বিদেশিরা, এরকম টাইপেরই চান্সে থাকে। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য হতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানেই এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।